তোমার ফোন কে? জসিম ড্রাইভার। কে? ড্রাইভার জসিম। নারী ব্যবসা যদি হয়ে থাকে এনডিএতেই আগে হয়েছিল। ও কি করবে? আপনাকে ডাইরেক্ট চাকরি থেকে বাদ দিবে না, একটা সিচুয়েশন তৈরি করে দিবে। একটা প্রেজেন্টারের চাকরি গেলে, একটা প্রেজেন্টারের নামে বদনাম হইলে কেউ গিয়ে মানববন্ধন করবে না, দাঁড়াবে না। ওখানে খালি নর্তন কুর্দন চাঁদা দিয়ে কয়টা বিরিয়ানি খায়া বাড়ি চলে আসে। কিছু বার্তা প্রধান প্রেজেন্টারদেরকে কফির অফার দেয়া, বিভিন্ন রেস্টুরেন্টে খেতে ডাকা, তাদেরকে রুম ডেটে ডাকা। একদিন স্যার বললো যে তুমি যে ওই দিন আসটা তোমাকে অনেক হট লাগছিল। ঈদ মোবারক। সংবাদ উপস্থাপকদের নিয়ে নির্মিত ক্রাইম এডিশনের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত। নিউজ রুমের ঝলমলে আলো, ক্যামেরার সামনে সাবলীল উপস্থাপনা, সংবাদ পাঠের দৃঢ়তা, সব কিছুই মনে হয় সম্মান ও সাফল্যের এক দৃষ্টান্ত। কিন্তু এই আলোর পেছনের অন্ধকার বাস্তবতা কেমন? প্রথম পর্বে আমরা দেখিয়েছিলাম সংবাদ উপস্থাপনায় চাকচিক্যের আড়ালে লুকিয়ে থাকা নানা চ্যালেঞ্জ, বৈষম্য ও হয়রানির গল্প। আজ সেই অনুসন্ধানের দ্বিতীয় অধ্যায়ে আপনাদের সঙ্গে আছি আমি, সালাউদ্দিন সাজু। সত্য উন্মোচনের লক্ষ্যে কাজ করছে বাংলা এডিশনের অনুসন্ধানী টিম। আমাদের দ্বিতীয় পর্বে তুলে ধরব নারী প্রেজেন্টারদের চাকচিক্যের আড়ালে অন্ধকার জীবনের গল্প। গত 5 মার্চ পর্দার আড়ালে সংবাদ উপস্থাপকদের অন্ধকার জীবন শীর্ষক শিরোনামে বাংলা এডিশনের অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর TVN24 টেলিভিশনের অভ্যন্তরীণ অব্যবস্থাপনা ও ক্ষমতার অপব্যবহারের বিষয়টি প্রকাশ্যে আসে। চ্যানেলের প্রেজেন্টার হেড সুমাইয়া হোসাইনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ সামনে আসার পর বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয় মিডিয়া জগৎ জুড়ে। আমি তোমার মায়ের সাথে কথা বলবো, কেমন ব্যবসা পয়দা করতে আমি তার সাথে কথা বলে জিজ্ঞেস করবো তুমি চাকরি করবে টিভিতে? চাকরির মধ্যে তোমার আমি দেখে গেছি। প্রতিষ্ঠানের অভ্যন্তরে সহকর্মীদের হেনস্থা, পেশাগত বৈষম্য সৃষ্টি এবং ক্ষমতার অপব্যবহারের কারণে দীর্ঘদিন ধরে কর্মীরা ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন। আমাদের অনুসন্ধানে একাধিক কল রেকর্ড, প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য এবং প্রাক্তন ও বর্তমান সংবাদ উপস্থাপকদের অভিজ্ঞতা উঠে আসে, যা প্রমাণ করে সুমাইয়া শুধু মানসিকভাবে কর্মীদের চাপের মুখে ফেলেননি, বরং তাদের ক্যারিয়ার ধ্বংস করতে সক্রিয় ভূমিকা রেখেছেন। TVN24 প্রতিষ্ঠান হিসেবে খুবই ভালো, কিন্তু এখানে যেটা সমস্যা তা হচ্ছে চিফ নিউজ প্রেজেন্টার যিনি ছিলেন সুমাইয়া হোসেন, ওনার সাথে কারোর সাথেই ভালো সম্পর্ক থাকে না। এক এক দিন এক একভাবে আমাকে ইনসাল্ট করতো। তার কাছে কোনো একটা কিছু জিজ্ঞাসা করলে কখনোই সোজাভাবে উত্তর দিত না। মানে মোট কথা হচ্ছে প্রচুর মেন্টাল টর্চার করতো, প্রচুর, যে কোনো কিছুতে। প্রেজেন্টাররা তো আপনার হচ্ছে কন্ট্রাকচুয়াল, যদি প্রেজেন্টাররা নিউজ পড়তে পারেন তাহলে টাকা পাবেন, নিউজ পড়তে না পারলে টাকা পাবে না। তো উনি 2 বছরের এগ্রিমেন্ট করিয়ে যদি কারোর সাথে খারাপ সম্পর্ক হয়, কাউকে না দেখতে পারেন, তাহলে তাকে নিউজ দেয় না। নিউজ না দেয়া আর চাকরি না থাকা একই কথা। খুবই বাজে বাজে কথা বলা স্টার্ট করলো। বললো যে আমার মতন প্রেজেন্টারকে সে ধাক্কা মেরে বের করে দিতে পারবে, যে লাথি মেরে বের করে দিতে সময় লাগবে না, আর আমার মতন প্রেজেন্টার তুড়ি দিয়ে সে চ্যানেলে নিয়ে আসতে পারবে। সেদিন আসলে আমি নিউজ রুমে বসে সংবাদ লিখছিলাম আমার ডেস্কে বসে। তো অহেতুক একটা বিষয়কে কেন্দ্র করে সুমাইয়া হোসেন তার প্রডিউসারদের সঙ্গে নিয়ে আমার উপর হামলা চালায় এবং শারীরিকভাবে আমাকে লাঞ্ছিত করে। আমাদের প্রকাশিত প্রতিবেদনকে কেন্দ্র করে TVN24 এর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করে। একাধিক কর্মী এবং চ্যানেলের অভ্যন্তরীণ সূত্রের কাছ থেকে প্রাপ্ত তথ্য যাচাই বাছাই করার পর চ্যানেল কর্তৃপক্ষ সুমাইয়া হোসেনকে তার পদ থেকে অপসারণের সিদ্ধান্ত নেয়। চ্যানেলের সুনাম রক্ষায় এবং ভবিষ্যতে কর্মীদের জন্য একটি নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সুমাইয়া হোসেনকে চাকরিচ্যুত করা হয়েছে। সুমাইয়াকে TVN থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টি কর্তৃপক্ষ নিশ্চিত করলেও এখনও TVN24 এর নাম করে দাপট দেখাচ্ছেন তিনি। গত 20 মার্চ আকিজিয়ার ও মিরর গ্রুপ থেকে প্রতারণা করে অ্যাওয়ার্ড বাগিয়ে নিয়েছেন সুমাইয়া। আকিজিয়ার ও মিরর গ্রুপ তাকে TVN এর হেড অফ প্রেজেন্টার ও নারীদের অনুপ্রেরণার কাণ্ডারি হিসাবে এই পুরস্কার দিয়েছে। তবে অ্যাওয়ার্ড দেয়া কর্তৃপক্ষ জানে না তিনি নারী সহকর্মীদের সঙ্গে আক্রমণাত্মক আচরণের জন্য ইতোমধ্যে TVN থেকে চাকরিচ্যুত। সুমাইয়ার এই প্রতারণা জানতে পেরেছে TVN কর্তৃপক্ষ। গণমাধ্যমটির জেনারেল ম্যানেজার জানিয়েছেন সুমাইয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। উনি তো আমাদের কি ইউজ করতেছে, তো সেটার জন্য কি স্টেপ নেওয়া যায়? এটা তো হওয়া উচিত না, ঠিক না? আপনি রিজাইন করবেন, তারপরে আপনি আবার
মানে ওই প্রতিষ্ঠানের নাম ইউজ করবেন, সেটার তো কোনো মানে নেই, তাই না? সহকর্মীদের কাছেও তার চাকরিচ্যুতির বিষয়টি গোপন রেখেছেন। সুমাইয়া প্রচার করেছেন তিনি অসুস্থ থাকার কারণে অফিসে যাচ্ছেন না। মৌসুমী নামে টিভিএন-এর এক প্রেজেন্টার এখনো জানেন অসুস্থতার কারণে তাদের ম্যাম সুমাইয়া অফিসে যাচ্ছেন না। সবাই বলাবলি করতেছে ম্যাম আসতেছে না কেন। তো ওই ক্ষেত্রে হচ্ছে ওই যে ওই একটা হয়েছে যে ম্যাম অসুস্থ, কিছুদিন আগে তো অসুস্থ ছিল, তখন অনেকদিন অফিসে আসে না। তো এখন পর্যন্ত অনেকেই এটাই জানে। প্রিয় দর্শক, নিউজ প্রেজেন্টারদের নিয়ে ক্রাইম এডিশনের প্রথম পর্ব প্রচারের পর সংবাদ উপস্থাপকদের সংগঠন নিউজ ব্রডকাস্টার্স অ্যালায়েন্স সোসাইটি অব বাংলাদেশ এনবিএ একটি বিবৃতি প্রদান করে। এনবিএ মূলত নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো অস্বীকার করে ওই বিবৃতি দিয়েছে। বাংলা এডিশনের ইউটিউব চ্যানেলে পর্দার আড়ালে সংবাদ উপস্থাপকদের অন্ধকার জীবন শীর্ষক শিরোনামে প্রথম পর্ব প্রকাশ করা হয় গত 5 মার্চ। এতে সংবাদ উপস্থাপকদের ব্যক্তিগত জীবন ও পেশাদারিত্ব নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উন্মোচিত হয়, যা এনবিএর দুঃখজনক ও বিভ্রান্তিকর বলে দাবি করেছে। সংগঠনটি দাবি করেছে যে প্রতিবেদনের অভিযোগগুলো ভিত্তিহীন এবং এটি সংবাদ উপস্থাপকদের পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করেছে। আমরা প্রথম পর্বে দেখিয়েছি সুস্মিতা নামের এক নিউজ প্রেজেন্টার কিভাবে আনন্দ টিভি ও TVN24 ছাড়াও বৈশাখী টিভিতে গিয়েও অনৈতিক প্রস্তাবের শিকার হন। এই অশোক কুমার রায়ের সাথে তো আমার দেখা হয়েছিল। আমি অডিশন দিলাম, অডিশন দেওয়ার পরে সে আমাকে বললো যে আপু তোমাকে আর একটু শুকাইতে হবে দিদি। পরে যে আমাকে সাজেশন দিয়ে নিয়ে গেছে ওখানে, তাকে আমার সামনে বলতেছে যে কি তুই 2-1টা বান্ধবী ম্যানেজ করবি, ম্যানেজ করে আমাকে আয়না দিবি, একটু ঘুরতে টুরতে যাবো। সুস্মিতা জানিয়েছিলেন তিনি সরকারি ও বেসরকারি টেলিভিশন এবং রেডিও স্টেশনের সংবাদ উপস্থাপকদের সংগঠন নিউজ ব্রডকাস্টার্স অ্যালায়েন্স সোসাইটি অব বাংলাদেশ এনবিএর তৎকালীন প্রেসিডেন্ট মুমতাহিনা ঋতুর কাছে এসব বিষয়ে অভিযোগ দিলেও তিনি কোনো ধরনের সহযোগিতা করেননি। তবে এনবিএ তাদের বিবৃতিতে জানিয়েছে এই বিষয়টি নিয়ে মিথ্যাচার করেছেন সুস্মিতা। প্রতিষ্ঠানটির দাবি সুস্মিতা মুমতাহিনা ঋতুর কাছে এই ধরনের কোনো অভিযোগ দেননি। বিষয়টি পরিষ্কার হওয়ার জন্য আমরা সরকারি ও বেসরকারি টেলিভিশন এবং রেডিও স্টেশনের সংবাদ উপস্থাপকদের সংগঠন নিউজ ব্রডকাস্টার্স অ্যালায়েন্স সোসাইটি অব বাংলাদেশ এনবিএ তৎকালীন প্রেসিডেন্ট মুমতাহিনা ঋতুর সঙ্গে যোগাযোগ করলে বেরিয়ে আসে আরও ভয়াবহ তথ্য। মুমতাহিনা ঋতু বলেছেন, মিডিয়াকে কেন্দ্র করে নারী ব্যবসা যদি হয়ে থাকে এনবিএতেই আগে হয়েছে। নারী ব্যবসা যদি হয়ে থাকে এনবিএতেই আগে হয়েছিল। যারা করছিল, এখন যদি আমি নাম বলি, কারণ আমার কাছে প্রমাণ নেই, সবই শোনা কথা, তাই না? দর্শক, এনবিএর বিরুদ্ধে একাধিক নারী প্রেজেন্টার বিস্তর অভিযোগ তুলেছেন। সুরক্ষার নামে তারা প্রেজেন্টারদের সঙ্গে কি করছেন তা জানবো। তবে তার আগে চলুন জেনে আসি একজন নারী প্রেজেন্টারকে কিভাবে তার সর্বস্ব দিতে বাধ্য করা হয়। ৭১ টিভির সিনিয়র ক্রাইম রিপোর্টার মহিম মিজান, যাকে নিয়ে উঠে এসেছে এক চাঞ্চল্যকর অভিযোগ। ৫ আগস্ট পট পরিবর্তনের পর ৭১ টিভির থেকে চাকরি হারানো কয়েকজন কর্মীর মধ্যে এক উপস্থাপিকাও ছিলেন। চাকরি ফিরিয়ে দেওয়ার আশ্বাসে মহিম মিজান ওই উপস্থাপিকাকে তার বাসায় ডেকে নিয়ে অবৈধভাবে শারীরিক সম্পর্কে জড়ান। না, সেটা নাই, একটা মুরগিতে আর কয়টা রাম থাকে। শুধু অনৈতিক কাজ করেই বসে থাকেনি মিজান। পরবর্তীতে ওই উপস্থাপিকার গোপন ভিডিও ধারণ করে তাকে ব্ল্যাকমেইল করেন। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা পলায়নের পর ৭১ টিভির এই উপস্থাপিকা প্রায় ২ মাস সংবাদ উপস্থাপনার সুযোগ পাননি। মহিম মিজান এই নারী প্রেজেন্টারকে আবারও কাজের সুযোগ দেওয়ার প্রলোভন দেখিয়ে তাকে নিজের বাসায় নিয়ে যান এবং অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত হন। এই ঘটনায় মহিম মিজান এবং ওই নারী প্রেজেন্টারকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এভাবে কেন একজন নিউজ প্রেজেন্টারকে বেডে যেতে বাধ্য করা হলো? বাংলা এডিশনের ক্রাইম টিম এই নিয়ে অনুসন্ধান শুরু করে। সূত্র ধরে খুঁজে বের করা হয় ওই প্রেজেন্টারকে। মহিম মিজানের সাথে অসামাজিক কাজে লিপ্ত হয়ে চাকরি ফেরত পাওয়া সেই নারী প্রেজেন্টার এনবিএ নিয়ে বিস্ফোরক কিছু মন্তব্য করেছেন। নিজেকে ব্রডকাস্টার্স অ্যালায়েন্স সোসাইটি অব বাংলাদেশ এনবিএ এর প্রতিষ্ঠাতা দাবি করে তিনি এর অনৈতিক কার্যকলাপের ব্যাপক সমালোচনা করেন। এনবিএ আমি নিজে প্রতিষ্ঠা করছি, আপনি বিশ্বাস হয়? আমি আর রাশেদ কাঞ্চন, হ্যাঁ, সেখানে আমি নাই কেন জানেন?
কারণ একটা প্রেজেন্টারের চাকরি গেলে, একটা প্রেজেন্টারের নামে বদনাম হইলে কেউ গিয়ে মানববন্ধন করবে না, দাঁড়াবে না। ওইখানে খালি নটন কুরদন চাঁদা দিয়ে একটা বিরিয়ানি খায়া বাড়ি চলে আসে। আদে বাদে ছবি তুলে জুনিয়র ছেলেরা এসে জড়াই ধরে ছবি তুলবে, সিনিয়র আপাদের মান্য করবে না। সুন্দরী মেয়ে দেখলে ঝাঁপায়া করবে, সিনিয়র না জুনিয়র এটা ভাববে না। আমার সহকর্মী না, আমার কিছু বড় ভাই আছে এই সমাজে। নারীদের নিয়ে ব্যবসা এনবিএতেই শুরু হয়েছে এমন মন্তব্যের সাথে একমত হয়ে তিনি এই সংগঠনের সাবেক সভাপতিকে দোষারোপ করেন এবং তার বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন। অনেক বছর আগে হয়তো মুমতাহিনা ঋতু এগুলা করে বেড়াইতো, কারণ একটা রুচিহীন অশিক্ষিত মহিলাকে প্রেসিডেন্ট বানানো হয়েছিল। তারপরে জুনিয়র কিছু মেয়েরা জয়েন করছে, তারা ভাবছে মুমতাহিনা ঋতুর সঙ্গে খাতির রাখলে না জানি কি পাবো। তারা হয়তো বিভিন্ন বড় বড় লোকের কাছে ও হয়তো সাপ্লাই দিছে, হয়তো এগুলো শুরু হয়েছিল। আমি একদিন একটা প্রোগ্রামে গিয়ে আমার রুচিতে ভাবছি কি আজে বাজে গানের সাথে মঞ্চে কি না, ছেলেরা মেয়েদের গায়ে হাত দেয়, মেয়েরা ছেলেদের গায়ে হাত দেয়। প্রেজেন্টারদের যে পার্সোনালিটি আগে দেখতাম, যাদের দেখা আমরা অনুপ্রাণিত হয়ে নিউজ পড়া শিখছি। কুপ্রস্তাব ফিরিয়ে দিলে নিউজ প্রেজেন্টার হওয়া যায় না এমন অভিযোগ অনেকেই করেছেন। ৭১ টিভির এক নারী সংবাদকর্মী স্ট্যাটাসে লিখেছেন, প্রস্তাব অনুযায়ী বেড শেয়ার করতে পারেননি বলে নিউজ প্রেজেন্টেশন আর করা হয়নি তার, তাই সাংবাদিকতায় রিপোর্টিং এর পাশাপাশি প্রেজেন্টেশনের সুযোগ পাননি বলে পোস্টে আফসোস প্রকাশ করেন তিনি। চলুন ওই নারীর মুখেই শুনি ৭১ টিভির অভ্যন্তরে কি ঘটেছিল সেদিন। আমাকে শাড়ি, আমাকে সব ধরনের ইয়ে দিয়ে আমি ১.৫ মাসের মতো তো ড্রাই রান করার পরে অনেক কিছু নিয়ে আমাকে দেখা হচ্ছে। লাস্ট মোমেন্টে আমার জামাই হলো অফিসের ইয়ে, আমারও তো ডিরেক্ট শোয়ার কথা বলতে পারে না, পারে, কারণ আমার জামাই যে অফিসে আছে, বুঝলেন। পরে আমাকে দিয়ে দিবে, অনেক হয়ে যাবে এমন মুহূর্তে আমাকে এসে বলে আমার ঘাটটা নাকি বাঁকা হয়ে আছে। তো আমার ঘাট যদি বাঁকা হয়ে থাকে, আপনি তো আমাকে টপকে বললেই হয় আমি ডাইন হই বা বাম হই, তাই না? এটা তো কোনো কারণ না। পরে আমাকে কি বললো, আমি 2 দিন পরে গেলাম, যাওয়ার পরে আমাকে বলতো আমি বাবু ভাইয়ের সাথে দেখা করার জন্য। কারণ কি বলেন? মোজাম্মেল বাবুর সাথে দেখা করার জন্য, এটা কারণ কি বলেন? এখন আমি রাত্রে নাইট ক্লাবে যাইতে পারি না, আমি রাত্রে অফিস করে ওদের সাথে ছাদে সিগারেট খেতে পারি না, ড্রিঙ্কস করতে পারি না, আমার জামাইও কোনো ইয়েতে যায় না। একইভাবে বাংলা ভিশনের সাবেক এক প্রেজেন্টার জানালেন সংবাদ উপস্থাপিকাদের আরও অজানা তথ্য। তিনি জানিয়েছেন তাদের মধ্যে অনেকেই ওবায়দুল কাদের সহ অনেক নেতাদের বিনোদন দিয়ে আসছেন, বিনিময়ে পাচ্ছেন উপটোকন। প্রেজেন্টারদের সংগঠন এনবিএ নিয়েও রয়েছে তার বিস্তর অভিযোগ। বাংলাদেশে নিউজ প্রেজেন্টারদের বেশ কয়েকটা সংগঠন তৈরি হয়েছে, কিছু আছে মানে গজিয়ে উঠেছে বলতে চাই আমি, ছত্রাকের মতো কিছুটা। এই সংগঠনগুলির কাজ হচ্ছে গেট টুগেদারের ব্যবস্থা করা, বিভিন্ন পার্টির আয়োজন করা এবং কিছু কিছু ক্ষেত্রে তারা আর্থিকভাবে এদিক থেকে লাভবানও হয়ে থাকেন। তো এইসব পার্টির মাধ্যমে যেটা হয়, অনেক রাজনৈতিক ব্যক্তিত্বরা আসেন। বিগত আওয়ামী আমলে আমরা যেটা দেখেছি, আওয়ামী নেতাদের সঙ্গে, সবাই না, কিছু আওয়ামী নেতাদের সঙ্গে কিছু প্রেজেন্টারদের একটা সখ্যতা সবসময়ই ছিল এবং এই জিনিসটা ভালোই মানে একটা ভালোভাবে মেনটেন করার একটা প্রবণতাও ছিল। নেতারা প্রেজেন্টারদেরকে নিয়ে বিভিন্ন রুম ডেটে যাওয়া, তাদের সাথে বিশেষ সখ্যতা মেনটেন করা, এই ব্যাপারগুলি আমরা দেখেছি। দর্শক, সংবাদ উপস্থাপনায় কেন গিভ অ্যান্ড টেক থাকবে? এনবিএর সাবেক সভাপতি বলেছেন, এনবিএতেই প্রথম নারী ব্যবসা শুরু হয়েছে। কেন এত সুন্দর একটি পেশায় দেহ ব্যবসা যুক্ত হবে? এনবিএ কি আসলেই নারী উপস্থাপকদের নিরাপত্তা দেয়? কতটুকু সুরক্ষা পায় তারা? এই প্রশ্ন আমরা করি এনবিএর নতুন কমিটির কাছে। তারা জানিয়েছেন তাদের সাধ্যমতো কাজ করে যাচ্ছেন। এ ব্যাপারে কথা হয় এনবিএর বর্তমান সাধারণ সম্পাদক রাইসুল হক চৌধুরীর সাথে। আমরা এই কমিটির দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ আমরা কোনো সদস্যদের কাছ থেকে পাইনি। একটা জিনিস আপনি জানেন যে কোনো সংগঠনের, বাংলাদেশের পেশাজীবী যে সংগঠনগুলো আছে তারা এক ধরনের সীমাবদ্ধতা আছে। সেই সীমাবদ্ধতার মধ্যে আমরা যদি কোনো লিখিত অভিযোগ পাই
আমরা অবশ্যই সেই সদস্যের পাশে দাঁড়ানোর শতভাগ হচ্ছে চেষ্টা আমাদের থাকে। ইতোমধ্যে 2-1 সদস্য তাদের চাকরির বিষয় নিয়ে আমাদেরকে যখন মৌখিকভাবে জানিয়েছে, আমরা দুটা কাজ করেছি। একটা কাজ করেছি, যেই চ্যানেলের বিষয়ে আলাপটি এসেছে সেই চ্যানেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আমাদেরকে স্নেহ করেন তাদের সাথে আমরা কথা বলেছি। কথা বলে হয়তো অনেককে সেখানে আবার পুনরায় কাজ করার সুযোগটা আমরা করে দিয়েছি। আরেকটি যেটি করেছি, হয়তো সেখানে পারিনি, অন্য একটি চ্যানেলে হয়তো লোক নিচ্ছে, সেখানে আমরা তাদেরকে হচ্ছে জব রিপ্লেসমেন্টের অর্থাৎ সেখানে হচ্ছে যোগদানের ক্ষেত্রে এক ধরনের সহযোগিতা আমরা করেছি। আমাদের কমিটি আসলে দায়িত্ব নিয়েছি আমরা খুব বেশি দিন হয়নি, প্রায় বছর খানিকের কাছাকাছি হবে। আপনারা জানেন যে দেশের খ্যাতিমান চিকিৎসক ডাক্তার সাকলাইন রাসেল আমাদের এই সংগঠনের প্রেসিডেন্ট এবং তার নেতৃত্বে তিনি একজন উপস্থাপকও। আমরা এই সংগঠন কাজ করে যাচ্ছি। আমরা যে এই বিষয়টিকে সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছি সেটি হচ্ছে সদস্য বান্ধব একটি সংগঠন গড়ে তোলার জন্য। এখন সদস্য বান্ধব গড়ে তুলতে হলে আসলে আমাদের সদস্যদের পাশে হচ্ছে সবসময় থাকতে হবে। নিউজ প্রেজেন্টারদের সংগঠন এনবি এর বর্তমান সভাপতি সাকলাইন রাসেল তিনি একজন চিকিৎসক হয়ে কেন বিতর্কিত এমন সংগঠনের সভাপতি হলেন তা জানার চেষ্টা করেছে ক্রাইম এডিশন। তবে তিনি আমাদের সঙ্গে কথা বলতে রাজি হননি। একজন চিকিৎসক দ্বারা উপস্থাপকদের এই সংগঠন ঠিক কতটুকু সুষ্ঠুভাবে পরিচালিত হতে পারে এমন প্রশ্ন উড়িয়ে দেওয়া যায় না। দর্শক, নারী প্রেজেন্টারদের প্রতি শকুনদের যে দৃষ্টি রয়েছে তাদের শক্তি সীমাহীন। নানামুখী হয়রানি নারীদের ক্যারিয়ারকে বিপদমুক্ত রাখার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য সমাজের প্রতিটি স্তরে একসাথে কাজ করা জরুরি এবং নারীদের জন্য একটি নিরাপদ ও সম্মানজনক কর্মপরিবেশ সৃষ্টির কোনো বিকল্প নেই। প্রিয় দর্শক, বাংলা এডিশনের ফেসবুক এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমাদেরকে ইমেইল করুন crime@banglaedition.com এই ঠিকানায়। ক্রাইম এডিশন তুলে ধরবে আপনার কথা আপনার মতো করে। আল্লাহ হাফেজ।